2024 সালের ডিসেম্বর বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মংডু শহর মিয়ানমারের জান্তা সরকারের সর্বশেষ ঘাঁটি পতনের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত জুড়ে কার্যত মিয়ানমার রাষ্ট্রের উপস্থিতি একেবারে বিলীন হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে প্রায় 270 কিলোমিটার সীমান্ত এখন একটি অরাষ্ট্রীয় সশস্ত্র শক্তির নিয়ন্ত্রণে, যেখানে মিয়ানমার সরকারের সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, সেই সময়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছিলেন যে পুরো সীমান্ত এখন অরাষ্ট্রীয় গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই বক্তব্য নিছক তথ্য নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য একটি যুগান্তকারী সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই বাস্তবতা স্বীকার করার পর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি করেছে? উত্তরটি হলো কার্যত কিছুই করেনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে এত বড় ভূরাজনৈতিক বা কূটনৈতিক ব্যর্থতা খুব কমই আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ব্যর্থতাকে অনেকে এখনো ব্যর্থতা হিসেবে দেখতেই চাইছে না, স্বীকার তো দূরের কথা। 2024 সালের ডিসেম্বরে আরাকান আর্মি মংডু সহ রাখাইনের শেষ জান্তা ঘাঁটিগুলো দখল করে নিয়েছে, যেখানে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ সেই সময় ছিল। আজকের বাস্তবতায় আরাকান আর্মি কেবল রাখাইন রাজ্যের 90% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে না, তারা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো 271 কিলোমিটার সীমান্ত। এর অর্থ স্পষ্ট, এখন নেপিদো বা মিয়ানমারের রাজধানী নয়, বাংলাদেশের পূর্ব সীমান্তের প্রকৃত কর্তৃত্ব এখন আরাকান আর্মির হাতে। এই ভূরাজনৈতিক বাস্তবতা ঢাকার নীতি নির্ধারকরা এখনো পুরোপুরি হজম করতে চাইছে না বা করছে না। অবৈধ ইউনূস সরকারের পররাষ্ট্রনীতিতেই এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার আটকে আছে। এই বাস্তবতার প্রমাণ প্রতিদিন পাওয়া যাচ্ছে এবং সেই প্রমাণ আসলে বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করছে। ডিসেম্বর 2024 থেকে এখন পর্যন্ত 400-রও বেশি বাংলাদেশি জেলেকে নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে অপহরণ করেছে আরাকান আর্মি। 2026 সালের মে মাস পর্যন্ত তাদের হাতে এখনো বন্দী রয়েছেন কমপক্ষে 165 জন জেলে, যাদের পরিবার জানেই না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মারা গেছে। এটি সীমান্ত অস্থিরতা নয়, এটি একটি জিম্মি সংকট। টেকনাফে একটি 12 বছরের শিশু গুলিবিদ্ধ হয়েছে, এরকম অহরহ ঘটনা ঘটছে। সীমান্তবর্তী এলাকায় 4 শতাধিক ট্রলার অলস বসে আছে, কারণ জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছেন। টেকনাফ স্থলবন্দরে বৈধ বাণিজ্য 6 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ, কারণ আরাকান আর্মি অবৈধ চাঁদা দাবি করছে। আর বাংলাদেশের সীমান্ত জুড়ে মাইন পোতা হয়েছে, বাংলাদেশের সীমান্তের অনেক গ্রাম দখল হয়ে গেছে। এই যে সংকট, এই সংকটের সামনে অবৈধ ইউনূস সরকার দাঁড়িয়েছিল নির্বিকার, অসহায়, আর তারেক রহমান সরকার সেদিকে পেছন ফিরিয়ে দাঁড়িয়ে আছে। অবৈধ ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছিলেন যে আমাদের সীমান্তের পুরো অংশ এখন অরাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণে। এই স্বীকারোক্তির পরেও কার্যকর কোনো পদক্ষেপ তারা নেয়নি। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু যে সরকারকে তলব করা হচ্ছে সেই সরকার নিজেই রাখাইনের মাটিতে নেই। তাহলে জান্তার সঙ্গে কথা বলা মানে কার্যত বাতাসের সঙ্গে আলোচনা করা। 1 দশকের রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা এখন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। মিয়ানমারের জান্তা 1,80,000 রোহিঙ্গাকে যাচাই করা ঘোষণা তালিকা দিয়েছে আর কি, কিন্তু সেই জান্তার নিজেদের রাখাইনে প্রবেশের সামর্থ্য নেই। তারেক রহমানের এই বর্ধিত সরকার 7টি প্রস্তাব দিচ্ছে, 40টি দেশের প্রতিনিধিদের ডেকে সম্মেলন করেছে ইউনূস সরকার, আপনার মনে থাকার কথা। কিন্তু যাদের সঙ্গে কথা না বললে প্রত্যাবাসন অসম্ভব, সেই আরাকান আর্মির সঙ্গে কার্যত কূটনৈতিক কাঠামো গড়ে তোলার সাহস নেই না ইউনূসের সরকারের, না তারেক রহমানের সরকারের। ফাঁকা বুলিতে রোহিঙ্গা সংকট
সমাধান হবে না, হবে না, হবে না। এখানে আরেকটি গভীর এবং বিপজ্জনক উদ্বেগও কাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যোদ্ধা সংগ্রহ করে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারে পাঠাচ্ছে। বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে সশস্ত্র যোদ্ধা রপ্তানি হচ্ছে। এটা কি কোনো দায়িত্বশীল রাষ্ট্রের জন্য সহনীয়? এই সশস্ত্র নেটওয়ার্কগুলোর সঙ্গে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং সদ্য গঠিত এনসিপির মতাদর্শগত যোগাযোগ নিয়ে গোয়েন্দা মহলে উদ্বেগ রয়েছে। তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকেই জুলাই সন্ত্রাসীরা যখন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সেই সুযোগে এই ধর্মীয় চরমপন্থী নেটওয়ার্কগুলো সীমান্ত জুড়ে আরও সক্রিয় হয়েছে আর রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। ঢাকা এখনো এমনভাবে নীতি পরিচালনা করছে যেন রাখাইনের নিয়ন্ত্রণ মিয়ানমারের হাতেই রয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ রয়েছে। অথচ বাস্তবে যার সঙ্গে এত বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আলোচনা হয়েছে, সেই মিয়ানমার সরকারের সীমান্ত অঞ্চলে আর কার্যকর কর্তৃত্ব নেই। মিয়ানমারের সেনাবাহিনীর সেখানে কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ বাংলাদেশের কূটনীতি আজ এমন এক সরকারের সঙ্গে কথা বলছে যার নিজেরই সেই ভূখণ্ডে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা নেই। এটাই সবচেয়ে বড় সংকট এখনকার, যাকে রোহিঙ্গা সংকটের চেয়ে ভয়ঙ্কর বলে মনে হচ্ছে আমার। আরাকান আর্মিকে অনেকেই এখনো বিদ্রোহী সংগঠন হিসেবে দেখতে চান, কিন্তু বাস্তবতা তো তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। এই বাহিনীর হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে, তারা কর আদায় করছে, প্রশাসন পরিচালনা করছে, বিচার ব্যবস্থা চালু করেছে এবং পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য প্রকাশ্যে ঘোষণা করেছে তারা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো চীন ইতোমধ্যেই তাদের সঙ্গে সরাসরি অর্থনৈতিক এবং অবকাঠামোগত আলোচনা শুরু করেছে, কাজও করছে। অর্থাৎ আন্তর্জাতিক শক্তিগুলো বাস্তবতাকে স্বীকার করছে, কিন্তু বাংলাদেশ এখনো পুরনো কূটনৈতিক অভিধান নিয়ে পড়ে আছে। কত বড় বিপজ্জনক ভুলের মধ্যে বসবাস করছে বাংলাদেশ বলুন। কারণ সীমান্তে এখন আর দুটি পক্ষ নেই। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তা, আর তৃতীয় দিকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন এআরএসএ। এই ত্রিমুখী সংঘাতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সীমান্তে গোলাগুলি, মর্টার সেল, মাইন পুঁতে রাখা, অপহরণ, অনুপ্রবেশ, জেলেদের আটক, শিশু গুলিবিদ্ধ হওয়া কিংবা সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর বিচরণ, এসব কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো সবই একটি ভেঙে পড়া সীমান্ত ব্যবস্থার লক্ষণ। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি গুরুতর বাস্তবতা। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে গত এক দশক ধরে বাংলাদেশ যে কূটনৈতিক লড়াই চালিয়েছে, সেটির ভিত্তি আজ ভেঙে পড়েছে। কারণ রোহিঙ্গারা যদি কখনো ফিরে যায়, তারা যাবে কোথায়? যাবে তো সেই রাখাইনে, যেখানে এখন কার্যকর শাসক আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী নয়। কিন্তু সেই শক্তিকে আলোচনার বাইরে রেখে প্রত্যাবর্ষণের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আসলে সম্ভব নয়। ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরিচিত দৃশ্য পাল্টে গেছে। চীনের কথা তো একটু আগেই বলেছি। তাদের বেল্ট অ্যান্ড রোড রেলপথ প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে আরাকান আর্মির সঙ্গে। ভারতের কালাদান মাল্টি মোডাল প্রকল্পকে আরাকান আর্মি সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছে। আঞ্চলিক পরাশক্তিগুলো এই নতুন শক্তির সঙ্গে নিজেদের অবস্থান নির্ধারণ করে নিচ্ছে। বাংলাদেশে এই সমীকরণ কারো মাথায় ঢুকছে বা কেউ এ নিয়ে কোনো কাজ করছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না, কোথাও না। দিল্লি এবং বেইজিং উভয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অবৈধ ইউনূস সরকার কোনো সুচিন্তিত অবস্থান নিতে পারেনি। তারেক রহমানের সরকারও পারবে না বা পারার চেষ্টা করছে বলে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু একই সঙ্গে এটাও সত্য, রাখাইনের বাস্তব ক্ষমতা এখন তাদের হাতে। ফলে নৈতিক অবস্থান এবং বাস্তব কূটনীতির মধ্যে একটি কঠিন ভারসাম্য খুঁজে বের করা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ নেই। সত্যি কি নেই? আমার তো মনে হয় আছে। ইরাকি কুর্দিস্তান বা সোমালিল্যান্ডের উদাহরণ স্পষ্টভাবে দেখায় আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াও কার্যকর যোগাযোগের কাঠামো তৈরি করা সম্ভব। আরাকান আর্মিকে সরাসরি আলোচনার টেবিলে না এনে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের স্বপ্ন দেখা নিছক মরীচিকা। রাখাইনে বৈধ মানবিক বাণিজ্য খুলে দেওয়া
বাংলাদেশের জন্য কৌশলগত সুযোগ, কারণ রাখাইন বাংলাদেশের জ্বালানি, ঔষধ এবং নিত্যপণ্যের উপর নির্ভরশীল। এই সুযোগকে কাজে না লাগিয়ে যে শূন্যস্থান তৈরি হচ্ছে তা পূরণ হচ্ছে মাদক চোরাচালানকারীদের দ্বারা। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মাদক ব্যবহারকারীদের তথ্য দেন, কিন্তু এই কথাটা বলেন না যে মাদক কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এবং সেটার জন্য কোনো কার্যকর ব্যবস্থা তিনি নিয়েছেন কিনা। তিনি তো কক্সবাজারের, তিনি তো সব ঘটনা পুরোটাই জানেন না? আরাকান আর্মিও বাংলাদেশকে পরস্পর বিরোধী দুটি বার্তা দিচ্ছে। একদিকে তারা অভিযোগ করছে বাংলাদেশ নাকি ARSA কে সহযোগিতা করছে, যার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। অন্যদিকে তাদের শীর্ষ নেতৃত্ব বারবার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের আগ্রহ প্রকাশ করেছে। এই যে দ্বৈত আচরণ, সেটা নতুন নয়। আঞ্চলিক শক্তির রাজনীতিতে চাপ সৃষ্টি এবং আলোচনার দরজা খোলা রাখা একই কৌশলের অংশ। বাংলাদেশের উচিত আবেগ নয়, স্বার্থ দিয়ে এই বার্তাগুলো পড়া, কারণ রাখাইনেরও বাংলাদেশকে প্রয়োজন। খাদ্য, জ্বালানি, ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সম্ভাব্য বাণিজ্য করিডোর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাদের জন্য অপরিহার্য। একইভাবে বাংলাদেশেরও দরকার একটি স্থিতিশীল রাখাইন, কারণ অস্থিতিশীল সীমান্ত কোনো দেশের অর্থনীতি, নিরাপত্তা বা বিনিয়োগের জন্য শুভ সংবাদ নয়। এর পাশাপাশি আরও একটি ভূরাজনৈতিক পরিবর্তন নীরবে ঘটে যাচ্ছে। ভারতের কালাদান প্রকল্পে আরাকান আর্মির চাপ বাড়লেও চীনের কৌশলগত বিনিয়োগকে তারা তুলনামূলকভাবে অক্ষত রেখেছে। এর অর্থ খুব পরিষ্কার, রাখাইনে ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণে বেইজিং ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ যদি নিজের অবস্থান স্পষ্ট না করে, তাহলে অন্য শক্তিগুলোই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা পরিবেশ নির্ধারণ করবে। এই যে চীনে তারেক রহমান গিয়ে এত কিছু করে আসলেন, 13টি সমঝোতা স্মারক সই করে আসলেন, এই আলোচনা যে হয়নি তা তো আগেই বলেছি, হওয়ার কথাও নয়। বাংলাদেশের সামনে এখন 3টি জরুরি কাজ রয়েছে, যদি জরুরি মনে করে। প্রথমত, আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই একটি স্থায়ী যোগাযোগ চ্যানেল গড়ে তোলা। দ্বিতীয়ত, রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশল নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করা। তৃতীয়ত, সীমান্ত নিরাপত্তাকে শুধু বিজিবির টহলের মধ্যে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা সমন্বয়, মানবিক ব্যবস্থাপনা এবং আঞ্চলিক কূটনীতির সমন্বিত কাঠামোতে নিয়ে আসা। কারণ ক্ষমতার মানচিত্র বদলে গেলে পুরনো নীতিও আসলে অচল হয়ে যায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত আজ সেই পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। মানচিত্রে সীমান্ত রেখা একই আছে, কিন্তু সীমান্তের ওপারে রাষ্ট্র বদলে গেছে। যে পরিবর্তনকে আজ উপেক্ষা করা হচ্ছে, সেটাই আগামী দিনের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা সংকটে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। রোহিঙ্গা সংকট আমাদের শিখিয়েছিল একটি সীমান্তের অস্থিরতা কেবল সীমান্তে আটকে থাকে না, তা অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং রাষ্ট্রের ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আরাকানের নতুন বাস্তবতা সেই শিক্ষার আরও কঠিন সংস্করণ। এবার যদি বাংলাদেশ সময়মতো বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতের সংকট শুধু রোহিঙ্গাদের নয়, পুরো বাংলাদেশের নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক অবস্থানকে নতুন করে ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড় করাবে। এবং বাংলাদেশের অখণ্ডতা নিয়ে তো বহুদিন ধরে আমরা কথা বলছি। দেখুন, এই আরাকান আর্মি কক্সবাজার নিয়ে নেয়, চট্টগ্রাম নিয়ে নেয়, পার্বত্য চট্টগ্রাম নিয়ে নেয়, না কি নিয়ে নেয়, বা কি নেওয়ার হুমকি দেয়, কি নেওয়ার জন্য কাজ করে। ভয়ঙ্কর দিন আসলেই আমাদের সামনে। বাংলাদেশের সংসদে নৃত্য গীত গলা হচ্ছে। ভালো থাকবেন সবাই।